নমস্কার, আমি কুশ। স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প শেষ ট্রেনের যাত্রী। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যেন। গত পর্বে শুনেছেন অরুণ দত্ত নিজেই তার মৃত্যু মঞ্চস্থ করেছিল কর্পোরেট দুর্নীতির ফাঁস করার পরিকল্পনায়। ঘোষবাবু ও অরিন্দম জানতে পারেন ইন্ডো ইস্টার্ন ট্রান্সন্যাশনালের ভিতরে ছিল বিশাল অর্থ পাচারের ষড়যন্ত্র, যার নেতৃত্বে ছিলেন ফিন্যান্স অফিসার সৌমিত্র বসু। অনামিকা দত্ত এক পেন ড্রাইভ জমা দেন, যাতে রয়েছে ভিডিও প্রমাণ। আর ট্রেনের রাতে একজন রবিন ঘোষ নামে অপরিচিত ব্যক্তি হয়তো ভুলভাবে বলির পাঠা হয়ে গিয়েছেন। শুরু করছি শেষ ট্রেনের যাত্রী গল্পের ষষ্ঠ পর্ব। সকালে রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে ঘোষবাবু পা রাখলেন। ঠান্ডা ধাতব ঘরে রাখা আছে সেই মৃতদেহ যে ট্রেনের শেষ কামরা থেকে নিখোঁজ হয়েছিল। অরিন্দম বলল, এই দেহ শনাক্ত করতে কেউ আসেনি স্যার, ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাইনি। পোশাকের পকেটে শুধু একটা রুমাল ও একটা পুরনো সিনেমার টিকিট। ঘোষবাবু চোখ সরু করে বললেন, টিকিটটা কলকাতার নন্দন সিনেমার। অরুণ সিনেমা ভালোবাসতেন, কিন্তু অদ্ভুত বিষয়ে মৃতদেহের চোয়াল ও নাক অরুণের ছবির সঙ্গে মেলে না। ফোরেন্সিক রিপোর্টে বলা হয়েছে মৃত্যুর কারণ মাথায় আঘাত এবং বিষক্রিয়াজনিত অঙ্গ বিকল। ঘোষবাবু ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলেন। একই সাথে রেলওয়ে পুলিশকেও বললেন ট্রেনের সেই কামরায় অরুণ দত্ত ও রবিন ঘোষ দুজনের কোনো শারীরিক সংঘর্ষ বা শব্দের রেকর্ড আছে কিনা খুঁজে বের করতে। সিসিটিভিতে দেখা যায় অরুণ রাত 11:45 উঠেছে, যার মুখ আংশিক ক্যামেরায় দেখা যাচ্ছে। রাত 12:05 কামরার দরজা খোলা হয়েছে একবার, তারপর কিছুই নেই। ঘোষবাবু বললেন, কেউ একজন ট্রেনে অরুণের ছায়া হয়ে উঠেছিল, আর কেউ একজন সেই ছায়াকে স্থায়ীভাবে মুছে দিয়েছে। একবার খুঁজতে খুঁজতে অরিন্দম খোঁজ পেল রবিন ঘোষ নামে এক ব্যক্তির ঠিকানা, বারুইপুরের এক ছোট্ট কলোনিতে। কিন্তু বাড়িতে গিয়ে দেখা গেল সে 3 সপ্তাহ আগে থেকে নিখোঁজ। তার স্ত্রী বললেন, আমার স্বামী ট্রেনে কলকাতা যাবার কথা বলেছিল, তারপর আর খোঁজ পাইনি। ওর কাছে একটা লোক এসেছিল, বলেছিল কোম্পানি থেকে চাকরির কাজ দেবে। ঘোষবাবুর মাথায় বাজ পড়ার মতো অনুভব হয়। অরুণ দত্ত তার মতো দেখতে কাউকে ব্যবহার করেছে, কিন্তু সেই লোকটা জানত না যে সে আসলে মারা পড়বে। ঘোষবাবুর সামনে এবার 3টি বড় প্রশ্ন। 1. মৃত ব্যক্তি কি সত্যিই রবিন ঘোষ? 2. অরুণ দত্ত কোথায়? 3. ভিডিও প্রমাণ যদি ফাঁস হয়ে যায় তাহলে কোম্পানি রক্ষা হবে না, কিন্তু কেন এখনও তারা চুপ? হঠাৎ কলকাতা থেকে ফোন আসে, সৌমিত্র বসু মারা গিয়েছেন, গাড়ি দুর্ঘটনা, ব্রেক ফেল। ঘোষবাবু দাঁড়িয়ে গেলেন, ঠান্ডা গলায় বললেন, এটা দুর্ঘটনা নয়, এটা চুপ করানোর পরবর্তী ধাপ। ঘোষবাবুর মাথায় আসে সেই ট্রেনের কামরার পাশেই ছিল নাইট ডিউটির পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী দীপু ঘোষাল। তার বক্তব্য এখনো কেউ নেয়নি। দীপুকে খুঁজে পাওয়া গেল এক বস্তিতে। সে বলল, রাত 12টার পর আমি কম্পার্টমেন্টের দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। একসময় দেখলাম এক লোক আর এক লোককে ধরে জোরে ধাক্কা দিল, তারপর বাইরে ছুড়ে দিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কাউকে কিছু বলিনি। ঘোষবাবু বললেন, মানে একজন মরেনি, বরং কাউকে ফেলে দিয়ে আরেকজন বেঁচে গেল। প্রশ্ন হল, কে? অরিন্দম ফাইল খুলে দেখান অনামিকার পেনড্রাইভের ভিডিও ক্লিপ ইতিমধ্যে একজন আন্তর্জাতিক সংবাদ সংস্থার এফটিপি সার্ভারে আপলোড হয়ে গেছে। 24 ঘণ্টা পর
সেই রিপোর্ট লাইভ হবে। ঘোষবাবু চিন্তিত মুখে বললেন, ভিডিও প্রকাশ পেলেই আন্তর্জাতিক আর্থিক অনুসন্ধান শুরু হবে, কিন্তু তার আগে যদি সত্যিকারের অরুণ ধরা না পড়ে, তাহলে এই মৃত্যুর ন্যায় বিচার অসম্পূর্ণ থাকবে। মৃতদেহের ডিএনএ রিপোর্ট আসে। সেটি রবিন ঘোষের সঙ্গেই মেলে। মানে অরুণ দত্ত বেঁচে আছে এবং সে নিজেই পরিকল্পনা করেছিল রবিনকে নিজের জায়গায় বসিয়ে সেই কামরায় হত্যা করে পলায়নের পথ তৈরি করার। ঘোষবাবুর চোখে বিদ্যুৎ খেলে যায়। সে ট্রেনেই উঠেছিল, কিন্তু স্টেশন ছাড়ার আগে সে দরজা দিয়ে নেমে যায়, আর রবিন সেখানে রয়ে যায় চিরতরে।